একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে যে টপিকটা নিয়ে কথা বলবো জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় 2 সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজন থেকে লেসন 6 মিওসিস 2 এন্ড সিগনিফিকেন্স অফ মিওসিস অর মায়োসিস। ওকে, লেটস গো স্টার্ট। মায়োসিস 2 বা দ্বিতীয় মায়োসিস বিভাজন, মায়োসিস 2 বা দ্বিতীয় মায়োসিস বিভাজন। পূর্বে আমরা মায়োসিস 1 পর্যন্ত পড়েছি, আজকে মায়োসিস 2। যারা ক্লাসটা করেছো বা দেখেছো তাদের জন্য সমস্যা নাই, যারা ক্লাস করনি তারা হঠাৎ করে মায়োসিস 2টা পড়তে গেলে বুঝে উঠতে একটু অসুবিধা হবে। যাক, মায়োসিস 2টা আগে বলে রাখি, পরীক্ষার জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরেও মাইটোসিস মিওসিস পড়তে গেলে, মাইটোসিস মিওসিসের পার্থক্য পড়তে গেলে, দুটাকে কম্পেয়ার করতে গেলে মায়োসিসটা টোটালটা আমাকে জানতে হবে। আর যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপিয়ার করবে তাদের জন্য এটা জানা খুব প্রয়োজন, কারণ এই যে ফিগারগুলো আছে এগুলোকে দিয়ে স্টেম হিসেবে ব্যবহার করে তোমাকে প্রশ্ন করা হবে বা হতে পারে। এই জন্য আমরা মায়োসিস 2টাও পড়ে রাখবো। বোর্ড এক্সামের জন্য মায়োসিস 1-এর প্রোফেজ 1টা মূলত বেশ ইম্পর্টেন্ট, সেটা একটু খেয়াল করবো। যাই হোক, মায়োসিস 2 এর প্রধান তাৎপর্য হলো দুটি কোষ হতে 4টি কোষের উৎপত্তি। ইয়াস, মায়োসিস 1-এ মানে মূলত এখানে একটি কোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের জন্ম দেয়, কিন্তু 1-এ যেটা হয় একটি কোষ থেকে 2টি কোষের জন্ম হয়, এরপর 2টি কোষের প্রতিটি থেকে 2টি করে মোট 4টি, অর্থাৎ মায়োসিসের প্রোডাক্ট হলো 4টি কোষ। এবং তোমরা জানো মায়োসিস কোষ বিভাজনে যে অপত্য কোষ বা ডটার সেল প্রডিউস হয় তাদের প্রতিটিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের হাফ, সেহেতু গুণাগুণও মাতৃকোষের মতো থাকে না। যাই হোক, ক্রোমোজোমের সংখ্যা মূলত মায়োসিস 1-এ হ্রাস পায়, তাই মূলত মায়োসিস 1টা হলো রিডাকশনাল ও হ্রাসমূলক বিভাজন। আর মায়োসিস 2 যেটা হয়, অর্থাৎ একটি মাতৃকোষ যেটা বিভাজিত হবে সেখানে যদি 4টি ক্রোমোজোম থাকে, মায়োসিস 1 শেষে যে 2টি অপত্য কোষ উৎপন্ন হবে প্রতিটিতে ক্রোমোজোম হয়ে যাবে 2টি করে, অর্থাৎ অর্ধেক। তার মানে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পেল 1-এ, এই জন্য 1টাই হচ্ছে হ্রাসমূলক বা রিডাকশনাল। আবার এই যে দুটো কোষ উৎপন্ন হয়েছিল হাফ ক্রোমোজোম বিশিষ্ট, মাতৃকোষের হাফ ক্রোমোজোম বিশিষ্ট, এরা প্রত্যেকে আবার যখন বিভাজিত হবে এবং প্রত্যেকে বিভাজিত হয়ে 2টি করে 4টি কোষের জন্ম দেবে, এখানেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা 2টি করেই থাকে, অর্থাৎ মায়োসিস 2টা কিন্তু রিডাকশনাল নয়, এটা হচ্ছে মূলত ইকুয়েশনাল অর্থাৎ সমীকরণিক, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা তারা যে কোষ থেকে উৎপন্ন হয় সে কোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকে তাদের ক্ষেত্রেও উৎপন্ন অপত্য কোষেও সেই ধরনের ক্রোমোজোম থাকে, অর্থাৎ মায়োসিস 2 এক প্রকারের মাইটোসিস। তবে ওভারঅল যে মাতৃকোষ যেটাকে আমরা মাতৃকোষ হিসেবে কল্পনা করেছিলাম সেখান থেকে প্রোডাক্ট 4টাতে যদি আসি ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক। আচ্ছা, যাই হোক, তো মায়োসিস এর ব্যাপারে পরিষ্কার কনসেপশন হলো মায়োসিস হচ্ছে হ্রাসমূলক বিভাজন এবং এখানে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষে হাফ হয়ে যায়, গুণাগুণও কিন্তু সমরূপ থাকে না, অনুরূপ থাকে না। ওকে, আসো মায়োসিস 2 বা দ্বিতীয় মায়োসিস বিভাজন কি বলছে দেখো। মায়োসিস 2 এর প্রধান তাৎপর্য হলো দুটি কোষ হতে 4টি কোষের উৎপত্তি, এটি মূলত মাইটোসিস বিভাজন। মাইটোসিসের সময় ডিএনএ অণুর যে প্রতিরূপ সৃষ্টি হয় তা এখানে প্রয়োজন হয় না, কারণ প্রক্রিয়াটি প্রোফেজ 1 ধাপের আগেই সম্পন্ন হয়ে যায়। এগুলো একটু অ্যানালাইটিক্যাল, নিজেরা একটু পড়তে হবে। মায়োসিস 2 কে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 4টি পর্যায়ে ভাগ করা হয়। আসো, প্রোফেজ 2 জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো পুনরায় সংকুচিত হয়, ফলে ক্ষত ও মোটা হয়, রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয় এবং দৃষ্টিগোচর হয়। এই প্রোফেজ 2 বলছি। জল বিয়োজনের ঘটনা আমরা প্রোফেজ 1 থেকে দেখে আসছি, এখানেও এখনো ডিহাইড্রেশন প্রক্রিয়ায় জল বিয়োজন চলতে থাকে, ফলে ক্রোমোজোমগুলো আরো খাটো হয়, আরো মোটা হয়। মনে রাখবো এখানে ক্রোমোজোম একটি বাট ক্রোমাটিড দুটি, এই ঘটনা মিওসিস 1-এর টেলোফেজ 2-তেই এই বিষয়গুলো ঘটে আসছে। এবং ক্রোমোজোম এর ফিগার আঁকার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে। এখানে দেখো, ওই যে যেহেতু মায়োসিস 1-এ ক্রসিং ওভার ঘটেছে, ক্রসিং ওভার ঘটার কারণে এইখানে দেখো এইটুকু অংশ সাদা, এইখানে দেখো এইটুকু অংশ সাদা, এই বিষয়গুলো যেন খেয়াল থাকে। আবার এইটুকু অংশ কালো, এইটুকু অংশ কালো, এই বিষয়গুলো যেন খেয়াল থাকে, কারণ এখানে দুটা কায়াজমা হয়েছিল, আবার এটাতে একটা কায়াজমা হওয়াতে এই যে এটা সাদা অংশ এখানে চলে আসছে, এটা কালো অংশ এখানে চলে গেছে। বিষয়গুলো পরিষ্কার হবে যদি মায়োসিস 1টা একটু ভালো করে পড়ো। প্রোফেজ 2 জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো পুনরায় সংকুচিত হয়, ফলে খাটো ও মোটা হয়, রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয় এবং দৃষ্টিগোচর হয়।
প্রথম থেকেই ক্রোমোজোমগুলোকে ক্রোমাটিডে বিভক্ত দেখা যায়। এই যে এটা তো আগে বিভক্ত হয়ে আসছে, এই যে একটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড, একটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড, প্রথম থেকেই ক্রোমোজোমগুলোকে ক্রোমাটিডে বিভক্ত দেখা যায়। এই পর্যায়ের শেষ দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ এর বিলুপ্তি ঘটে বা অদৃশ্য হয়ে যায়। এই যে প্রোফেস 2, এখানে তো নিউক্লিওলাস নেই, নিউক্লিয়ার মেমব্রেনটাও কিন্তু বিলুপ্ত হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছ। এরপরে স্লাইডে যায় মেটাফেজ 2। মেটাফেজ 2 তে আসো। এই পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এই যে মেটাফেজ 2, এই দুজনে যে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল অ্যাপারেটাসের কনসেপ্টটা খেয়াল করো। এই পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এই যেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, হ্যাঁ, এবং ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে এবং ট্রাকশন ফাইবারের সাথে যুক্ত হয়। ক্রোমোজোমগুলো আরো খাটো ও মোটা হয়, শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার একেবারে বিভক্ত হয়ে যায়। এই মেটাফেজ 2 তে আসো। এটি হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র নিয়ে এখানে কথা বলতে গেলে বেশ সময় লাগবে। মাইটোসিস মিওসিস পড়াতে গিয়ে, বিশেষ করে মাইটোসিস পড়াতে গিয়ে স্পিন্ডল যন্ত্রের কথাগুলো পরিষ্কার করে বলেছিলাম। ছবি আঁকার সময় খেয়াল করবা, তোমরা যখন মাইটোসিস পড়েছো তখন স্পিন্ডল যন্ত্রটা এই মেরু এবং এই মেরু এভাবে ছিল। এই যে লম্বা উলম্ব ভাবে ছিল, বা এটা অনুপ্রস্থ ভাবে, এটা কিন্তু অনুপ্রস্থ ভাবেই আঁকতে হবে। এই বিষয়গুলো যেন খেয়াল থাকে। যদি মেটাফেজ 2 কখনো আসে বা এরকম ফিগার দিয়ে যখন স্টেম হবে, তখন বিষয়গুলো বুঝতে হবে। এইখানে বিষয়গুলো খেয়াল করো, যারা রেগুলার ক্লাসগুলো দেখছো বা যারা একটু স্টুডিয়াস ল্যাবরিয়াস, যারা ভালো করার চেষ্টা করছো, সবাইকে ভালো করার অনুরোধ থাকলো, আহ্বান থাকলো, বাট সেটা তো হয় না। তারপর আশা করবো যে হবে। এই যে স্পিন্ডল যন্ত্র, এটা কিন্তু মাইটোসিসে উলম্ব ভাবে হয়, কিন্তু মেটাফেজ 2 তে এসে দেখো এটা অনুপ্রস্থ ভাবে। ছবি আঁকার সময় এগুলোই তোমরা অনেক সময় অভিযোগ করো, স্যার আপনি তো আমার লেখাটা পড়লেন না, না পড়ে নাম্বার দিলেন। আসলে পড়তে হবে কেন? এগুলি তুমি এই ফিগারটাকে বলে দে। হুম সব সময় না, অনেক কিছু আছে পড়তে হয়। আমরা পাতা উল্টালেই দেখলেই তো বুঝি তুমি ছবিটা কিভাবে এঁকেছো। এখানে যেটা করতে হবে, এইটা এভাবেই আঁকবা, এই অনুপ্রস্থ ভাবে আঁকবা। এই পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, এটাই হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এবং ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই যে এটা দুটো এখন মেরু হলে এইটাকে আমরা নিরক্ষীয় অঞ্চল হিসেবে চিন্তা করব। অবস্থান করে এবং ট্রাকশন ফাইবারের সাথে যুক্ত হয়। এটি হচ্ছে ট্রাকশন ফাইবার, এই যে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত হয়েছে। এই যে ট্রাকশন ফাইবার, এই যে ট্রাকশন ফাইবার, এই যে ট্রাকশন ফাইবার, এই যে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত হয়েছে। ক্রোমোজোমগুলো আরো খাটো ও মোটা হয়, শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার একেবারে বিভক্ত হয়ে যায়। আশা করি বুঝছো। এখানে কিছু বিষয়, ট্রাকশন ফাইবারের কথাগুলো কিন্তু নতুন নয়। আমরা যে স্পিন্ডল যন্ত্রের কথা বলি, স্পিন্ডল যন্ত্রটা কিভাবে হয়? দুটো মেরু থাকবে এবং কিছু স্পিন্ডল তন্তু থাকবে এবং একটা বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল থাকবে। দুইটা মেরু, কিছু স্পিন্ডল তন্তু এবং নিরক্ষীয় অঞ্চল, এটা মিলে, এই তিনটা বিষয় মিলে কিন্তু স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের প্রতিটা তন্তুকে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার বলা হয়। সেই স্পিন্ডল ফাইবারের মধ্যে যেটা এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়, সেই ফাইবারটাকে ক্রোমোজোমাল ফাইবার বা ট্রাকশন ফাইবার বলা হয়। ক্রোমোজোমাল ফাইবার বলার কারণ হলো এরা ক্রোমোজোমের সাথে যুক্ত হয় তাই। আর ট্রাকশন ফাইবার বলার কারণ হলো এরা এই ক্রোমোজোমটাকে আকর্ষণ করে মেরুতে নিয়ে আসে। আরো কিছু এখানে স্পিন্ডল ফাইবার থাকার কথা, এটা দেখানো হয়নি, না দেখালেও হবে। দেখাতে গেলে তোমার ছবি আঁকতে গেলে বিভ্রান্তি সৃষ্টি হবে, একটু ঝামেলা সৃষ্টি হবে। এটা এড়ানোর জন্য আরো সুতা বা আকর্ষণ তন্তু, আকর্ষণ তন্তু তো আর দরকার নাই, দুইটা এই ক্রোমোজোম আছে, আকর্ষণ দুটো হলেই হয়। যে যে তন্তুগুলো, যে স্পিন্ডল তন্তুগুলো ক্রোমোজোমকে যুক্ত করবে না, সেগুলোকে বলা হয় চলমান তন্তু বা কন্টিনিউয়াস ফাইবার। তবে সবগুলোই কিন্তু এই স্পিন্ডল তন্তু, মনে রাখবা প্রত্যেকটাই স্পিন্ডল তন্তু। বাট সকল আকর্ষণ তন্তু হয় স্পিন্ডল তন্তু, বাট সকল স্পিন্ডল তন্তু নয় আকর্ষণ তন্তু। কারণ এখানে যে কটা ক্রোমোজোম থাকবে, সে কটা স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের সাথে যুক্ত হবে। সকল স্পিন্ডল তন্তু ক্রোমোজোমকে যুক্ত করবে না। যেগুলো যুক্ত করবে না সেগুলো সেন্ট্রোমিয়ারকে যুক্ত করবে না, সেগুলো হচ্ছে চলমান তন্তু। বিষয়গুলো এখানে লিখতে হবে না, এগুলো আমি আরেকবার আসলে তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি, এগুলো মাইটোসিস পড়ানোর সময় পড়েছি। এখানে এটাই যথেষ্ট। এই পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় এবং ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে এবং
ট্রাকশন ফাইবারের সাথে যুক্ত হয়, ক্রোমোজোমগুলো আরো খাটো ও মোটা হয়, শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার একেবারে বিভক্ত হয়ে যায়। আচ্ছা, এরপরে স্লাইডে দেখি অ্যানাফেজ। বরাবরের মতো অ্যানাফেজ হচ্ছে গতি পর্যায়। তার মানে কি, ক্রোমোজোমগুলো মেরুর দিকে যাবে, এরা গতি প্রাপ্ত হবে, নিউক্লিয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চল আর থাকবে না। ওই যে দেখো এইখানে এই যে ট্রাকশন ফাইবার, এই যে সেন্ট্রোমিয়ার ধরে টানছে, টেনে মেরুর দিকে নিয়ে আসছে, এখানেও মেরুর দিকে নিয়ে আসছে। আবার এখানে প্রোটিন নির্মিত স্টেম বডি কাণ্ডদেহ, এটা কিন্তু সম্প্রসারিত হবে। এটা যখন দুই দিকে সম্প্রসারিত হবে তখন এটাকে এদিক দিয়ে ধাক্কাবে, এটাকে এদিক দিয়ে ধাক্কা দেবে। বাই দিস টাইম ট্রাকশন ফাইবার এটাকে টেনে আনবে, ট্রাকশন ফাইবার এটাকে টেনে আনবে। তাহলে কি হবে, একদিকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু টানে, আবার কাণ্ডদেহের প্রসারণ বা সম্প্রসারণের ফলে ক্রোমোজোমগুলো অবশ্যই মেরুর দিকে চলে আসে। ফিগার আঁকার সময় খেয়াল করবা, এই যে এখানে যে কালো কালো দিয়েছি আর এখানে একটাতে কালো দিয়েছি, এগুলো কোথা থেকে আসছে? মায়োসিস ওয়ানে যে ক্রসিং ওভার হয়েছিল, ওভারল্যাপিং হয়েছিল, জিনের খন্ডাংশের বিনিময় হয়েছিল, বিষয়গুলো সেখান থেকেই এসেছে, বিষয়গুলো সেখান থেকেই এসেছে। এখন দেখো উৎপন্ন অপত্য কোষ যেহেতু ক্রসিং ওভার হয়, সেখানে ক্রোমোজোমের নেচার এক একটি কোষে এক এক রকম হয়ে যায়। মাতৃকোষে যেমন ছিল তেমন আর থাকে না, বিকজ অফ ক্রসিং ওভার। যাই হোক, এবং এই ক্রোমোজোমগুলো দেখো, এই দুটো দেখতে ভি এর মতো, এই দুটো দেখতে অনেকটা জে এর মতো। তবে শুধু ভি এবং জে না, ভি এর মতো হতে পারে, এল এর মতো হতে পারে, জে এর মতো হতে পারে, আই এর মতো হতে পারে। ভি এর মতো হলে কি বলা হয়? মেটাসেন্ট্রিক। এল এর মতো হলে সাব মেটাসেন্ট্রিক। জে এর মতো হলে টেলোসেন্ট্রিক। আই এর মতো হলে না, জে এর মতো হলে অ্যাক্টোসেন্ট্রিক, আই এর মতো হলে টেলোসেন্ট্রিক। এইভাবেই বলা হয়। এটা মেটাসেন্ট্রিক, এটাও মেটাসেন্ট্রিক। এই দুটোকে আমরা জে এর মতো ধরতে পারি, অ্যাক্টোসেন্ট্রিক। আসলে দেখো কি বলছেন, সেন্ট্রোমিয়ারের অ্যানাফেজ 2 পড়ছি আমরা। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়। এই যে এরা, ওই যে এখন এরা আলাদা আলাদা ক্রোমোজোম, এরা পৃথক হয়ে গেছে। এবং ট্রাকশন ফাইবারের সংকোচন ও কাণ্ডদেহের সম্প্রসারণের মাধ্যমে ক্রোমাটিডগুলো ধীরে ধীরে বিপরীত মেরুতে পৌঁছায়। এরা বিপরীত মেরুতে চলে আসছে। মেরুমুখী চলনকালে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমাটিডগুলোকে ভি, এল, জে এবং আই আকৃতির দেখায়। ওকে, তোমরা ফিগারটা আঁকবা, আঁকার সময় এই যে লেখাগুলো এইভাবে লিখেছে না, এটা এবার তুমি খাতায় লম্বা লম্বা লিখতে পারো। বিভাজিত সেন্ট্রোমিয়ারের এবং স্বতন্ত্র ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার বিভাজিত সেন্ট্রোমিয়ার স্বতন্ত্র ক্রোমোজোম, এটা তুমি লেখাটা লম্বা করে লিখতে পারো, না পারলে এইভাবে লিখতে হবে। ওকে, এরপরে আসো টেলোফেজ 2 তে। দেখো টেলোফেজ 2 হলো মায়োসিস 2 প্রক্রিয়ার শেষ পর্যায়ে। এই টেলোফেজ 2 শেষ হলেই মায়োসিস শেষ। টেলোফেজ 2 শেষ হলেই মায়োসিস শেষ। টেলোফেজ 2 হলো মায়োসিস 2 প্রক্রিয়ার শেষ পর্যায়ে। মেরুতে ক্রোমাটিড তথা ক্রোমোজোম স্থির হয়। এই যে মেরুতে স্থির হয়েছে, মেরুতে স্থির হয়েছে, এগুলো একটু ত্রুটি। এই দুটো যেরকম মানে শেপ, এটা এরকম হবে না, ভাঙা ভাঙা হবে না, এগুলো ছবিগুলো মুদ্রণ জনিত ত্রুটি হয়েছে। তোমাদের বই থেকে নিয়েছি তো, এই জন্য মুদ্রণ জনিত ত্রুটিটা কিভাবে আসছে। টেলোফেজ 2 হলো মায়োসিস 2 প্রক্রিয়ার শেষ পর্যায়ে। মেরুতে ক্রোমাটিড তথা ক্রোমোজোমগুলো স্থির হয় এবং এদের চারদিকে নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব ঘটে। এই যে নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব ঘটলো এবং সেট ক্রোমোজোমে নিউক্লিওলাস সৃষ্টি হয়। সেট ক্রোমোজোম হলো এই যে, সেট ক্রোমোজোম হলো মূলত নিউক্লিয়াস সৃষ্টিকারী ক্রোমোজোমটা সেট ক্রোমোজোম, বা যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে সেটাই সেট ক্রোমোজোম। সেট ক্রোমোজোম এ নিউক্লিওলাস সৃষ্টি হয়, ফলে দুটি পৃথক নিউক্লিয়াসের সৃষ্টি হয়। হয়েছে, এটি হয়েছে, এটি হয়েছে, এটি হয়েছে, এটি হয়েছে, দুটি পৃথক নিউক্লিয়াসের সৃষ্টি হয়। নিউক্লিয়াসে জল যোজন ঘটে এবং ক্রোমোজোমগুলো সম্প্রসারিত শুরু হয় এবং সংযোগ ধারণ ক্ষমতার বিলুপ্তি ঘটে, ফলে আর দেখা যায় না। তার মানে কি, সোজা কথা আর মেরুতে চলে আসছে, চারটা হবে, এখানে এইভাবে চারটা হয়ে যাবে, এটা তো হয়েছে, পরে এইভাবেও হবে, ফলে একটি কোষ থেকে চারটি কোষের আবির্ভাব ঘটবে। এই মানে শেষ পর্যায়ে এসে এখানে যে কথাগুলো বলতে হবে, ক্রোমোজোমগুলো মেরুতে চলে আসে, আবার জল যোজন ঘটে, আবার ক্রোমোজোমগুলো সূক্ষ্ম সরু সরু সুতার মতো হয়, রঞ্জক ধারণ ক্ষমতা বিলুপ্তি ঘটে বা হ্রাস পায়, এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। এইভাবে এইটাই হলো মূলত চারটি প্রোডাক্ট। তার মানে শুরুতে আমরা একটা কোষ দিয়ে শুরু করছিলাম, এখন চারটি হলো টেলোফেজ 2। এইগুলো আসো, আশা করি বুঝছো। এখানে টেলোফেজ 2 শেষ, তার মানে মায়োসিস 2 শেষ। এখন এটা সিগনিফিকেন্সটা নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে সাইটোকাইনেসিস 2, সাইটোকাইনেসিস 1 হবে যখন মিয়োসিস 1 এ
একটি কোষ থেকে দুটি কোষ হয় তখনও সাইটোকাইনেসিস হবে, এটাকে সাইটোকাইনেসিস 1। এবার যখন দুটি কোষ থেকে আবার চারটি কোষ হলো তখনও সাইটোকাইনেসিস ঘটবে, কারণ শুধু ক্যারিওকাইনেসিস নয়, কোষ বিভাজন সাইটোকাইনেসিসটাও হয়। এই সাইটোকাইনেসিস 2 এর ফলেও কি হলো, মানে যখন টেলোফেজ 2 শেষ হয় তখন সাইটোকাইনেসিস ঘটবে, সাইটোপ্লাজমেরও বিভাজন ঘটবে। দুটি নিউক্লিয়াসের মাঝখানে কোষঝিল্লি এবং উদ্ভিদ কোষে কোষঝিল্লি ছাড়াও কোষ প্রাচীর গঠন হয় এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়, অর্থাৎ প্রত্যেকটি নিউক্লিয়াস তার চারপাশে সাইটোপ্লাজম, কোষঝিল্লি ও কোষ প্রাচীর সহযোগে একটি স্বতন্ত্র কোষে পরিণত হয়। মায়োসিস প্রক্রিয়ার বিভাজন শেষে একটি মাতৃকোষ হতে চারটি কোষের সৃষ্টি হয় এবং প্রতি কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। সৃষ্ট চারটি কোষ সমগুণ সম্পন্ন হয় না, বরং এক একটার কোয়ালিটি এক এক রকম হয়, কারণ ওই যে ক্রসিং ওভার। সিগনিফিকেন্স বা তাৎপর্য, এটা আসলে এটা পড়ার প্রয়োজন নেই, তোমরা পড়ে নিও। আমি সরাসরি তুলে যাচ্ছি, দেখো কেন এটা প্রয়োজন। জনন কোষ সৃষ্টি, মায়োসিসের ফলে জনন কোষ বা গ্যামিট উৎপন্ন হয়। ওই যে তাই যৌন জননক্ষম জীবে মায়োসিস না ঘটলে বংশবৃদ্ধি অসম্ভব। সচরাচর যে সকল জীবে যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে সেখানে জনন মাতৃকোষ তো মানে দেহকোষের অনুরূপ, সুতরাং জনন মাতৃকোষটা যদি ডিপ্লয়েড থেকে যায়, দেহকোষের মতো থেকে যায়, সেখান থেকে সেটা মানে শুক্রাণুটা যদি ডিপ্লয়েড হয়, ডিম্বাণুটা যদি ডিপ্লয়েড হয়, এদের মিলনে যে জায়গোট হবে সেটা টেট্রাপ্লয়েড হবে। আর এটার বিভাজনের মাধ্যমে যে জীবের সৃষ্টি হবে সেটা যে প্যারেন্টস থেকে আসছে তাদের মতো হবে না, সেটা অন্যরকম হয়ে যাবে। এর ফলে জীবজগতে একটা বিরাট মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে। এই জন্য ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার ক্ষেত্রে জনন মাতৃকোষ, সেটা পুরুষের হোক নারীর ক্ষেত্রে হোক, জনন মাতৃকোষে মায়োসিস সেল ডিভিশন হলে উৎপন্ন শুক্রাণু কিংবা ডিম্বাণু হ্যাপ্লয়েড হবে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হাফ হবে। সেই হাফ ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম এবং ওভাম যখন একত্রিত হবে, মিলিত হবে, তখন উৎপন্ন জায়গোটে আবার ডিপ্লয়েড অবস্থা ফিরে আসবে। সেই ডিপ্লয়েড ক্রোমোজোম মানে ডিপ্লয়েড জায়গোটাকে আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে এমব্রায়ো ফর্ম করবে এবং একটি অপত্যের জন্ম দেবে। সুতরাং তুমি দেখতেই পাচ্ছ জননকোষ সৃষ্টির ক্ষেত্রে মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব অবশ্যই রয়েছে, অর্থাৎ মায়োসিসের ফলে জননকোষ উৎপন্ন হয়। তাই যৌন জননক্ষম জীবে মায়োসিস না ঘটলে বংশবৃদ্ধি অসম্ভব। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, আমরা 2 তে আসি। 2, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার ক্ষেত্রে কনস্ট্যান্ট, ওই যে কথাটা অবশ্য প্রকারান্ত আমি বলে ফেলেছি প্রকারান্তরে, এখানে একটা বার বলছে জননকোষ সৃষ্টি এই টপিক দিয়ে, আরেকবার বলছে এই পয়েন্ট দিয়ে, আরেকবার বলছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। ঘটনা একটাই, প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা কেবলমাত্র এই প্রক্রিয়ার জন্য সম্ভব হচ্ছে কিভাবে, যে বললাম জনন মাতৃকোষ ডিপ্লয়েড, এরা ডিপ্লয়েড যদি মিলিত হয় টেট্রাপ্লয়েড হবে, এটা অসম্ভব। তার কারণে জনন মাতৃকোষে মিয়োসিস হচ্ছে, হ্যাপ্লয়েড অবস্থা ফিরে আসছে, শুক্রাণু ডিম্বাণু দুটোই হ্যাপ্লয়েড, দুটো মিলিত হলে আবার ডিপ্লয়েড অবস্থা ফিরে আসছে জায়গোটে। এইভাবেই ক্রোমোজোম সংখ্যা কনস্ট্যান্ট থাকছে। হ্যাপ্লয়েড উদ্ভিদে জায়গোটে এবং ডিপ্লয়েড, এটা মনে রাখবা, হ্যাপ্লয়েড উদ্ভিদ যদি হ্যাপ্লয়েড হয়, সেটা কিন্তু বুঝতে হবে। উদ্ভিদ যদি হ্যাপ্লয়েড, মানে উদ্ভিদ বলতে গেলে জীবকে আমি বোঝাচ্ছি, জীব যদি হ্যাপ্লয়েড হয় সেখানে হ্যাপ্লয়েড স্পার্ম হ্যাপ্লয়েড ওভাম মিলে ডিপ্লয়েড জায়গোট হবে। বাট সেই জায়গোটে আবার মায়োসিস যদি না হয়, উদ্ভিদটা আবার হ্যাপ্লয়েড হবে না। সুতরাং হ্যাপ্লয়েড উদ্ভিদে জায়গোটে এবং ডিপ্লয়েড উদ্ভিদে জনন মাতৃকোষে মায়োসিস না ঘটলে পিতা মাতা হতে সন্তান সন্ততিতে ক্রমাগত ভাবে, এখানে একটা হবে না, এই একটা বেশি এক্সাজারেশন বেশি হয়ে গেছে, ক্রমাগত ভাবে পুরুষানুক্রমে ক্রোমোজোম, এটা এখানে একটা আকার হবে, ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ, 4 গুণ, 8 গুণ, 16 গুণ এভাবে বৃদ্ধি পেয়ে জীবজগতে একটি আমূল পরিবর্তন ঘটে যেত এবং পরিণামে জীবজগৎ ধ্বংস হয়ে যেত। প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, ক্রোমোজোম সংখ্যা সঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষিত হচ্ছে। ওই যে ক্রোমোজোম সংখ্যা যেহেতু ঠিক থাকছে, তার মানে কোনো পূর্বপুরুষ থেকে আগত উত্তরপুরুষ একই রকম হচ্ছে, অর্থাৎ প্রজাতির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালিজম যেটা সেটা বজায় থাকছে। আর না হয় প্যারেন্টস থেকে উৎপন্ন অপত্য ভিন্ন রকমের হয়ে যেত, যেটা না হওয়ার কারণ হলো মায়োসিস। বৈচিত্র্য সৃষ্টি, ও যেহেতু ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার ঘটার কারণে উৎপন্ন অপত্য কোষ কি মাতৃকোষের গুণসম্পন্ন হয় না, না হওয়ার কারণে জীবজগতে কি হয়, ভেরিয়েশন সৃষ্টি হয়। সেই ভেরিয়েশন থেকে কি বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্য থেকে মূলত বিবর্তন। যৌন প্রজনন সম্পন্ন কোনো দুটি জীবই হুবহু একরকম হয় না। পৃথিবীর প্রায় 700 কোটি মানুষ একই প্রজাতিভুক্ত হয়েও একজন অন্যজন থেকে ভিন্নতর।
মায়োসিস প্রক্রিয়ায় গ্যামিটে ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। সোজা কথা, মায়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের খন্ডাংশের বিনিময় হয়। এই বিনিময়ের কারণে উৎপন্ন অপত্যে ভেরিয়েশন থেকে কি ওই যে বৈচিত্র্যের কথা বলছি আর কি, এবং শুধু বৈচিত্র্য নয়, এটা অভিব্যক্তি বা বিবর্তন। হ্যাঁ, সেটা এখানে বলছে, দেখো, অভিব্যক্তি বা বিবর্তন, এভলিউশন। মায়োসিস আনে বৈচিত্র্য, আর বৈচিত্র্য আনে অভিব্যক্তির ধারা ও প্রবাহ, অর্থাৎ বিবর্তন, অর্থাৎ নতুন প্রজাতি সৃষ্টির পথকে সুগম করে। গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি। ডিপ্লয়েড জীব মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় গ্যামিট, আর গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে। যৌনক্রম। যে সকল জীবের জীবন চক্রে যৌনক্রম আছে সেখানে মায়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া মায়োসিস দ্বারা সম্ভব নয়। এগুলো বিস্তারিত কথাবার্তা আছে, কিন্তু দরকার নেই, শুধু এভাবে লিখো। মেন্ডেলিজম যখন পড়বো তখন বিষয়গুলো সেখানে আমি ব্যাখ্যা দেবো। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা অনলাইন ক্লাসের সাথে থাকো, এখানে একটা তোমাদের নোটিশ দিয়ে রাখি আমি, তোমরা যারা ক্লাসটা শুনবা তাদের জন্য বলছি, এখনো শতভাগ কনফার্ম না, তো আগামী বুধবার তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস যদি থেকে থাকে, বুধবারে দ্বাদশে আছে, একাদশে নাই, বুধবারে আমার 11:30-এ দ্বাদশে অনলাইন ক্লাস আছে। অনলাইন ক্লাস বলতে এই যে তোমাদের সাথে সরাসরি যে ক্লাসটা নিব, এটা তো আমি এই ক্লাসটা রেকর্ড করছি, আমি তোমাদের জুম অ্যাপসে দেবো, থ্রু ইউটিউব হয়ে জুম অ্যাপসে দেবো, সেখান থেকে দেখবা। আর পাশাপাশি আজকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ক্লাসটা কন্ডাক্ট করবো। তো আগামী বুধবার, অর্থাৎ আগামী বুধবার কয় তারিখ হয়? আগামী বুধবার 2 তারিখ। আগামী বুধবার যেটা হবে, আমি হয়তো তোমাদের ক্লাস নাও নিতে পারি, দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে বলছি, তোমাদের জুম লাইভ ক্লাসটা, ইন্টারেক্টিভ ক্লাসটা নাও নিতে পারি। সেক্ষেত্রে আমি ক্লাসটা রেকর্ড করে তোমাদের জন্য দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, তোমরা দেখে নিও। এটা নিয়ে হইচই করার কোনো সুযোগ নাই। আমি আশা করছি একটু ছুটিতে থাকবো, আর ছুটিতে না থাকলে ক্লাসটা, এই ইন্টারেক্টিভ ক্লাসটা যেটা জুমে লাইভে সরাসরি নিচ্ছি সেটা নিব। যদি নিতে না পারি, ছুটির প্রয়োজন হয়, তাহলে ক্লাসটা রেকর্ড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব থ্রু ইউটিউব, তোমরা দেখে নিবে। এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।